যুদ্ধবিধ্বস্ত দেশ নাইজেরিয়াতে আর্মিদের প্রধান জেনারেল ইয়াকুব দেশের প্রেসিডেন্টকে হত্যা করে ক্ষমতা নিজের হাতে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশে উত্তাল পরিবেশ বিরাজমান। জেনারেল ইয়াকুবের সৈন্যরা সাধারণ মানুষকে যেখানে পাচ্ছে সেখানে গণহারে হত্যা করে ফেলছে। তারা এতটা নৃশংসভাবে মানুষকে হত্যা করছে যেটা দেখলে যে কোনো মানুষের আত্মা শিউরে উঠবে। কারো হাত কেটে ফেলা হচ্ছে, কারো পা কেটে ফেলা হচ্ছে, আবার কিছু মেয়েদের প্রাইভেট পার্ট কাটা হচ্ছে, আবার কিছু মানুষকে জ্বলন্ত পুড়িয়ে মারা হচ্ছে। এমন নারকীয় তাণ্ডবের মধ্যে 4 জন আমেরিকান মানুষ নাইজেরিয়াতে আটকে যায়। তাদেরকে রেবেলদের হাত থেকে উদ্ধারের জন্য আমেরিকান সরকার 7 জন নেভি সিল কমান্ডারকে পাঠায়। নেভি সিলরা নাইজেরিয়ার জঙ্গলে গিয়ে 4 জন আমেরিকান এবং 70 জন অসহায় রিফিউজি নিয়ে কঠিন বিপদে পড়ে যায়। চতুর্দিক থেকে প্রায় 300 জন রেবেল তাদেরকে ঘিরে ধরে মেরে ফেলার জন্য। যদি নেভি সিলের 7 জন কমান্ডার সবাইকে বাঁচাতে চায় তাহলে রেবেল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যদি তারা যুদ্ধ না করে তাহলে সবাইকে মরতে হবে। এমন একটা কঠিন পরিবেশ তৈরি হয়ে যায়। শেষ পর্যন্ত এই 7 জন নেভি সিল কমান্ডার কি নিজেরা জীবিত থেকে সবাইকে বাঁচাতে পেরেছিল, না তাদেরকে বাঁচানোর আগে নিজেরা রেবেলদের হাতে মারা গিয়েছিল? এই সকল বিষয় জানার জন্য ধামাকাদার ভরপুর অ্যাকশন সিনেমাটা দেখতে হবে। তো চলুন কথা না বেরিয়ে টিয়ার্স অফ দ্য সান মুভির এক্সপ্লানেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদের কিছু ফুটেজ দেখে বলা হয় যেখানে আমরা জানতে পারি যে নাইজেরিয়া দেশে নিজেদের মধ্যে একটা জাতিগত সহিংসতা বিরাজমান। বিশেষ করে এই দেশে গৃহযুদ্ধের ফলে পরিবেশ পরিস্থিতি অনেক ভয়ানক রূপ ধারণ করেছে। এর মাঝে আর্মি জেনারেল ইয়াকুব নিজের ক্ষমতা প্রয়োগ করে দেশের প্রেসিডেন্ট এবং তার পুরো পরিবারকে হত্যা করেছে। এই নিয়ে পুরো দেশে একটা গণহারে হত্যা চলছে। নাইজেরিয়াতে মোট 120 মিলিয়ন মানুষ এবং 250টা ভিন্ন এথনিক বা ভিন্ন মতাবলম্বী মানুষের বসবাস। এতগুলো গ্রুপ হওয়া সত্ত্বেও শুধুমাত্র 2টা গ্রুপ অর্থাৎ নর্দার্ন ফেলানি গ্রুপ এবং আইবিএ গ্রুপের মধ্যে লড়াই চলছে। এদিকে জেনারেল ইয়াকুবের আদেশে পুরো দেশে মারদাঙ্গা পরিবেশ তৈরি হয়েছে। ইয়াকুব ও রেবেল সৈন্যরা পুরো দেশে কন্ট্রোল নেওয়ার জন্য সাধারণ মানুষের উপরে নির্মমভাবে হত্যা, লুট, টর্চার সহ বিভিন্ন ধরনের ক্রাইম চলমান। কিছু অসহায় মানুষ দেশ থেকে পালিয়ে যাচ্ছে, আর কিছু নির্মমভাবে ইয়াকুবের সৈন্যদের হাতে নিহত হচ্ছে। পুরো নাইজেরিয়াতে থমথমে পরিবেশ তৈরি হওয়ার জন্য সকল অ্যাম্বাসি এই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায়। ইউনাইটেড নেশন থেকে বলা হয়েছে আমরা এর আগে পিছনে নেই, তাদের দেশ তাদের ব্যাপার। তো এই ছিল নাইজেরিয়ার বর্তমান পরিস্থিতি। এখন সামনে আগানো যাক। অন্যদিকে কোস্ট আফ্রিকার নৌবহরে লেফটেন্যান্ট কোয়ার্টার্স তার নেভি সিল কমান্ডো বাহিনী নিয়ে হাজির। অ্যাকচুয়ালি নাইজেরিয়াতে গৃহযুদ্ধের সময় কিছু আমেরিকান ডাক্তার এবং সাধারণ মানুষ আটকা পড়েছে। তাদেরকে রেস্কিউ করার জন্যই কোয়ার্টার্সের কমান্ডো বাহিনীকে আহ্বান করা হয়েছে। নৌবহরের ক্যাপ্টেন তাদের সবাইকে জানান জেনারেল ইয়াকুব তার 5000 সৈন্য নিয়ে পুরো দেশ নিজের কবজায় নিয়েছে। এমনকি গভর্নমেন্টের সকল মেশিন গান, ট্যাঙ্ক, বোম, মিসাইল লুটপাট করে পুরো দেশে তাণ্ডব লীলা শুরু করে দিয়েছে। এখন তোমাদের কাজ হচ্ছে নাইজেরিয়াতে আটকে পড়া 4 জন আমেরিকান মানুষকে উদ্ধার করা, যাদের মধ্যে একজন ডাক্তার, 2 জন নার্স এবং অপরজন প্রিস্ট। এই 4 জনকে উদ্ধার করার পর তোমরা মেজর রেইন ফরেস্ট হয়ে ক্যামেরন বর্ডারে প্রবেশ করবে। তারপর আমাদের হেলিকপ্টার গিয়ে তোমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে আসবে। মাঝে থেকে জি বলে ওঠে, স্যার এই কাজ করতে গিয়ে যদি কোনো বিপদ হয় তাহলে কি আমরা শুট করতে পারবো? ক্যাপ্টেন জানে অবশ্যই, কেন নয়, নিজেদের সেফটির জন্য এটা করতেই পারো। অতএব লেফটেন্যান্ট কোয়ার্টার্স তার স্পেশাল কমান্ডোদের সাথে চপার নিয়ে নাইজেরিয়াতে চলে আসে। এরপর তারা একটা নার্সের সহযোগিতায় ডাক্তার লিনার কাছে চলে যায়, যেখানে সে একজন আহত রোগীর চিকিৎসা করছিল। লিনা কোয়ার্টার্সকে দেখেই প্রচন্ড রেগে যায়। আপনি এখানে কেন? দেখছেন না আমি অপারেশন করছি। অপারেশন শেষ হলে তারপর ভিতরে আসবেন। কোয়ার্টার্স লিনাকে বলে, শোনো তোমার রাগ হওয়ার স্বাভাবিক, কিন্তু বর্তমানে তোমরা যেখানে আছো যখন তখন নাইজেরিয়ার বিদ্রোহী বা জঙ্গি বাহিনী তোমাদের উপরে অ্যাটাক করে মেরে ফেলতে পারে। কাজে আমাদের হাতে সময় খুবই কম। তুমি এবং বাকি 3 জন দ্রুত রেডি হয়ে আমাদের সঙ্গে চলো। লিনা অপারেশন শেষ করে বাইরে এসে কোয়ার্টার্সকে জানায় আমাদের সাথে মোট 70 জন মানুষ রয়েছে, তাদেরকেও নিতে হবে। কোয়ার্টার্স বলে আমাদেরকে শুধু 4 জন আমেরিকান মানুষকে নিতে বলা হয়েছে। এখন রেবেল বাহিনী আসার আগে তোমরা 4 জন দ্রুত রেডি হয়ে নাও। লিনা জানায় এখান থেকে ক্যামেরন বর্ডার মাত্র 40 মাইল দূরে, ওখানে যেতে সর্বোচ্চ 30 মিনিট লাগবে। এখন আমরা কিভাবে এই অসহায় লোকদেরকে একা রেখে পালিয়ে যেতে পারি? কোয়ার্টার্স বলে, সরি ম্যাম, আমরা শুধুমাত্র অর্ডার ফলো করছি, এখানে আমাদের কোনো হাত নেই। লিনা তাকে সাব জানিয়ে দেয় আমি 70 জনকে না নিয়ে কোথাও যাচ্ছি না। পরিস্থিতি বেগতিক দেখে কোয়ার্টার্স আর কমান্ডারকে ফোন দিয়ে এই পুরো বিষয়টা খুলে বলে। কমান্ডার তাকে একটা দারুণ আইডিয়া দেয়, যদিও সেটা বলা হয়নি, তবে আরেকটু সামনে গেলে আমরা জানতে পারবো। এবার কোয়ার্টার্স লিনাকে জানায় তোমার হসপিটালে যেসব লোক নিজের শক্তিতে পায়ে হেঁটে যেতে পারবে আমরা শুধুমাত্র তাদেরকেই নিব, বাকি আহত কাউকে নেওয়ার মতো পরিস্থিতি বর্তমানে নেই। তোমরা সবাই কাল সকালে তৈরি থেকো। তার কথা শুনে লিনা খুবই খুশি হয়, যাক ডাক্তার হিসেবে তার দায়িত্বটুকু সে পালন করতে পেরেছে। পরদিন ভোরের আলো ফুটলে আমরা লক্ষ্য করেছি হসপিটালের ভিতরে কিছু নাইজেরিয়ান মানুষের অবস্থা খুবই খারাপ। তাদের আঘাতের স্থান বেয়ে টপ টপ করে রক্ত ঝরছে। তাদেরকে যে প্রপার ট্রিটমেন্ট দিবে তার কোনো উপায় নেই। যেখানে বেঁচে থাকাটাই মুশকিল সেখানে চিকিৎসা পাওয়া তো বিলাসিতা। ডাক্তার লিনা যদিও এসব আহত মানুষকে রেখে যেতে চাচ্ছিল না, কিন্তু অর্ডার্সের কারণে তাকে যেতে হয়। তবে বাকি 2 জন নার্স এবং প্রিস্টকে বারবার যেতে বললেও তারা যেতে রাজি হয়নি।
তাদের কাছে মনে হয়েছে এখান থেকে চলে গেলে আহত লোকদের কি হবে, কে তাদেরকে সেবা করবে, তারা কি খাবে। এসব চিন্তাভাবনা থেকে তারা না গিয়ে আহত মানুষদের সেবা করার জন্য হসপিটাল থেকে যায়। তো যাই হোক, লেফটেন্যান্ট ওয়াটার্স, ডাক্তার লিনা এবং বাকি সকল রিফিউজিকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুদূর যাওয়ার পর দেখা যাচ্ছিল যে রিফিউজিরা তাল মিলিয়ে গান গাচ্ছে। অ্যাকচুয়ালি ভয়ের সময়, বিপদের সময় দূর রাস্তাতে যাওয়ার পথে গান বলে মনে একটা আলাদা প্রশান্তি কাজ করে। মূলত একটু নয় এনজয় করেই তারপর মারা যায়। এরপর তারা অনেকটা পথ অতিক্রম করার পর কমান্ডোরা বাদে বাকি সবাই ক্লান্ত হয়ে যায়। ডাক্তার লিনা ওয়াটার্সকে রিকোয়েস্ট করে তাদেরকে যেন কিছু সময় দেওয়া হয় বিশ্রাম নেওয়ার জন্য। যদি তারা বিশ্রাম করতে না পারে তাহলে তারা আর কোনোভাবেই পথ চলার অবস্থা থাকতে পারবে না। সবার কথা চিন্তা করে ওয়াটার্স 30 মিনিটের জন্য সবাইকে রেস্ট নেওয়ার সুযোগ দেয়। কিন্তু সে জানতো না যে তার এই সিদ্ধান্তটাই সবার জন্য কাল হয়ে দাঁড়াবে। তারা যখন জঙ্গলে একটা জায়গাতে রেস্ট করছিল তখনই সামনে থেকে লেক জানায়, লেফটেন্যান্ট, কিছু বিদ্রোহী আসছে আমাদের দিকে, এখন কি করব? লেফটেন্যান্ট ওয়াটার্স বলে, তোমরা সবাই নিজেদের রাইফেল নিয়ে তৈরি থেকো। যদি বিদ্রোহীরা একেবারে কাছাকাছি চলে আসে তাহলে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আর যদি কাছাকাছি না আসে তাহলে চুপচাপ বসে থাকবে। যথারীতি সবাই বন্দুক নিয়ে প্রস্তুত। রেবেলরা ধীর গতিতে সামনের দিকে এগিয়ে আসছে। এদিকে কিছু সোলজার রিফিউজিদের সবাইকে শান্ত হয়ে বসে থাকতে বলে, কেউ যেন কোনো প্রকার শব্দ না করে। সকল সোলজার রিফিউজি চুপচাপ, শুনশান, নীরব। সবার মনে ভয়, না জানি কি থেকে কি হয়ে যায়। যদি রেবেলরা একবার তাদেরকে দেখে ফেলে তাহলে কি হবে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অসুস্থ এক পিচ্চি বাচ্চা ব্যথায় শব্দ করে ওঠে। বাচ্চার শব্দ শুনে রেবেলরা বুঝে যায় নিশ্চয়ই এখানে কেউ লুকিয়ে রয়েছে। সবাই চারিদিকে হন্য হয়ে খুঁজতে শুরু করে। কিন্তু একে তো রাত, তার উপরে চারিদিকে অন্ধকার হওয়ার জন্য কাউকে দেখতে না পেয়ে তারা পিছনে ফিরে যেতে শুরু করে। বিপদ কেটে গেছে ভেবে ডাক্তার লিনা বাইরে আসে। তবে ঠিক সেই সময় আবার একজন রেবেল তার দিকে বন্দুক তাক করে ধরে। আসলে সবাই চলে গেলেও সন্দেহে বশবর্তী হয়ে সে এখনো চারিদিকে সার্চ করছিল। এবার রেবেলটা যেই না শুট করতে যাবে ঠিক সেই সময় পিছনে থেকে ওয়াটার্স রেবেলটার গলায় ছুরি ঢুকিয়ে হত্যা করে ফেলে। এই রেবেলটার খোঁজে বাকিরা আসতে পারার জন্য তারা সেই জায়গা থেকে রেস্ট করা বাদ দিয়ে আবার যাত্রা শুরু করে, কারণ বেঁচে থাকলে জীবনে অনেক রেস্ট করা যাবে। অন্যদিকে জেনারেল ইয়াকুবু তার রেবেল টিম নিয়ে হসপিটালে হাজির। তাদেরকে দেখে প্রিস্ট, নার্স এবং রুমে বাকি রিফিউজিগুলো প্রচন্ড ভয় পেয়ে যায়। রেবেলদেরকে কাছে আসতে দেখে প্রিস্ট তাদেরকে বলে, এখানে কোনো সোলজার নেই, বর্তমানে যারা আছে তারা সব অসুস্থ, আপনি এদেরকে মারবেন না। ইয়াকুবুর মনে দয়ামায়া বলতে কোনো শব্দই নেই। সে তার সৈন্যদেরকে অর্ডার দেয় সবাইকে মেরে ফেলার জন্য। যথারীতি রুমের সবাইকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরের দিন সকালে ওয়াটার্স চারিদিকে একবার চোখ বলি নেয় কোথাও কোনো রেবেল বাহিনী রয়েছে কিনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখে হেলিকপ্টার থামার জন্য তারা 2টা গ্যাস বোমা নিক্ষেপ করে। যথারীতি গ্যাসের ধোঁয়াকে লক্ষ্য করে পাইলট হেলিকপ্টার ল্যান্ড করলে লেফটেন্যান্ট ওয়াটার্স লিনাকে নিয়ে হেলিকপ্টারের দিকে যাচ্ছিল। লিনা তাকে প্রশ্ন করে, শুধু আমি একা কেন, বাকি রিফিউজিদেরকে নেবেন না? তারাও তো আমাদের মতোই মানুষ, আমরা চলে গেলে তাদের কি হবে? ওয়াটার্স জানায়, রিফিউজিদের কি হবে সেটা আমার দেখার বিষয় না, আমার কাজ শুধু তোমাকে সেফলি আমেরিকা নিয়ে যাওয়া। তার কথা শুনে লিনা প্রচন্ড রেগে গিয়ে তার মুখের মধ্যে থাপ্পড় আর থুতু নিক্ষেপ করে বলে, মাদারবোর্ড, তোকে আমি ভালো ভেবেছিলাম, আর সে তুই কিনা আমাদের সবার সঙ্গে বেইমানি করলি। ওয়াটার্স জানায়, সরি ম্যাম, আমি শুধু আমার ডিউটি পালন করছি। এরপর লিনাকে জোর করে হেলিকপ্টারে উঠিয়ে ক্যামেরুন বর্ডারের দিকে যেতে শুরু করে। রিফিউজিগুলো ছলো ছলো নয়নে তাদের চলে যাওয়া দেখছিল। তাদের চোখগুলো কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে তাদেরকে এভাবে ধোঁকা দেওয়া হবে। প্রত্যেকটা অসহায় মানুষ প্রচন্ড কষ্ট করে এই পর্যন্ত এসেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আশা দিয়ে রেখে যাওয়া হলো। আমার কাছে মুভির এই সিনটা খুবই কষ্ট লেগেছে। আমি কোথাও পড়েছিলাম যে কাউকে আশা দেওয়ার চেয়ে মেরে ফেলা ভালো। তো যাই হোক, হেলিকপ্টারের ভেতরে সকল কমান্ডার মনে এক বিষণ্ণ ভাব। তারা নিজেরাও এখন উপলব্ধি করতে পারছে রিফিউজিদের এভাবে রেখে আসা একদম উচিত হয়নি। কিন্তু তারা কী বা করতে পারে? উপরের আদেশ মানতে হবে, তারা চাইলেও কিছু করতে পারবে না। এই সময় তারা সবাই উপর থেকে লক্ষ্য করেছে যেই হসপিটাল থেকে তারা গতকাল এসেছে সেটা বর্তমানে আগুনে পুড়ছে। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার পাশে কিছু মানুষের নিথর দেহ পড়ে রয়েছে। প্রতিটা মানুষের উপরে স্টিম রোলার চালিয়ে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে লিনা কান্নায় ভেঙে পড়ে। পাশে থেকে ওয়াটার্স একবার নিচে তাকায়, আরেকবার লিনার দিকে তাকিয়ে ভাবতে থাকে এখন আসলে কি করা উচিত। যদি এইভাবে প্রতিনিয়ত চলতে থাকে তাহলে আমরা যাদেরকে রেখে আসলাম তাদের কি হবে? তাদের তো জীবন রয়েছে। যদি আমরা তাদেরকে রেস্কিউ না করি তাহলে হসপিটালের লোকদের মতো তাদেরকেও খুবই কষ্ট দিয়ে হত্যা করা হবে। ওয়াটার্স সমুদ্রের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে নাইজেরিয়াতে যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে না, আর যাদেরকে রেখে আসলাম তাদেরকে অবশ্যই বাঁচানো উচিত। অতএব ওয়াটার্স পাইলটকে হেলিকপ্টারে ঘুরিয়ে রিফিউজিদের কাছে নিয়ে যেতে বলে। এদিকে কিছুক্ষণ পর রিফিউজিরা তাদের কাছে হেলিকপ্টার আসতে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। হঠাৎ কি হলো তাদের? আমাদের কাছে আসছে কেন? এখন হেলিকপ্টার থামা মাত্রই ওয়াটার্স লিনাকে বলে, হেলিকপ্টারে 12 জন অসুস্থ মানুষকে উঠিয়ে আমরা বাকি সবাই কেমন বর্ডার দিকে হেঁটে যাব, এতে চলবে কি? তার কথা শুনে সবাই প্রচন্ড খুশি হয়ে যায়। যাক, এবার তাহলে সুবুদ্ধির উদয় হলো। লিনা ওয়াটার্সকে হাক করে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়, কারণ ওই মুহূর্তে তার মাথা ঠিক ছিল না। এখন লিনা নিজেও বুঝতে পেরেছে যে ওয়াটার্স একজন আদর্শবান টিম ক্যাপ্টেন।
এরপর তারা হেলিকপ্টারে করে রিফিউজিদের নিরাপদে সরিয়ে তারা জঙ্গলের ভিতর দিয়ে ক্যামেরন বর্ডারের দিকে যেতে শুরু করে। ওয়াটার্স তার ক্যাপ্টেনকে ফোন দিয়ে আরও 3টে হেলিকপ্টার পাঠাতে বলে তাদেরকে নেওয়ার জন্য, তবে ক্যাপ্টেন কোনোভাবেই হেলিকপ্টার পাঠাতে রাজি হয় না। অগত্যা বাধ্য হয়ে ওয়াটার্সরা সকল রিফিউজিকে নিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ইয়াকুবো এবং তার সৈন্যবাহিনী রিফিউজিদের ফলো করতে করতে সেই জায়গাতে চলে আসে যেখানে হেলিকপ্টার ল্যান্ড করেছিল। একজন রেবেল সেখানে গ্যাস বোমা দেখে বুঝতে পারে নিশ্চয়ই আমেরিকান প্লেন এসেছিল কাউকে নেওয়ার জন্য, আর কিছু লোক এখনও জঙ্গলের ভিতরে রয়েছে। অতএব ইয়াকুবোর অর্ডারে তারা সবাই জঙ্গলের রাস্তা ফলো করে সামনের দিকে যাত্রা শুরু করে। এদিকে লেক ওয়াটার্সকে একটা শকিং নিউজ দেয়, রেবেলরা তাদের দিকেই আসছে। কিন্তু স্বাভাবিকভাবে বিবেচনা করলে এটা করা সম্ভব না, কারণ তারা জঙ্গলের এমন একটা রাস্তা দিয়ে এসেছে যেটা অন্য কেউই জানে না। তাহলে রেবেলরা কিভাবে তাদেরকে ফলো করে এগিয়ে আসছে? ওয়াটার্স বলে সম্ভবত রিফিউজিদের মধ্যে কোনো একজন গুপ্তচর রয়েছে যে রেবেলদেরকে খোঁজ দিচ্ছে, কিন্তু এখন আমরা তাকে কিভাবে খুঁজে বের করব? এবার ওয়াটার্স ডাক্তার লিনাকে ডেকে পুরো বিষয়টা খুলে বলে, তবে লিনা জানায় রিফিউজিদের মধ্যে এমন কেউ নেই যে রেবেলদের তথ্য দিবে। আপনার কোথাও ভুল হচ্ছে। ওয়াটার্স তাকে আর কিছু না বলে সবাইকে নিয়ে আবারও সামনের দিকে যাত্রা শুরু করে। কিছুটা পথ যাওয়ার পর তারা সবাই লক্ষ্য করে যে কিছু রেবেল গ্রামের মানুষের উপরে ভয়াবহ মাত্রার টর্চার করছে। কাউকে টায়ারে বেঁধে পেটানো হচ্ছে, কাউকে শুট করে মেরে ফেলা হচ্ছে, আবার কারো গায়ে আগুন লাগিয়ে জ্বলন্ত পুড়িয়ে মারা হচ্ছে। এখন ক্ষমতা যেহেতু ইয়াকুবো সৈন্যদের অর্থাৎ রেবেলদের হাতে, সেহেতু তাদের যা মনে চাচ্ছে তারা তাই করে বেড়াচ্ছে। তাদেরকে প্রতিবাদ করার মতো কেউই নেই। পাশে থেকে লেক, ফ্রি, জি, রেড সবাই লেফটেন্যান্ট ওয়াটার্সকে জানায়, স্যার আমাদের ঝামেলায় যাওয়ানোর কোনো প্রয়োজন নেই, আমরা যে কাজে এসেছি সেটাকে কমপ্লিট করি। মানে তারা পাশের রোড দিয়ে সরাসরি ক্যামেরন বর্ডারে যেতে চাচ্ছে। কিন্তু মানবিক দিক বিবেচনা করে ওয়াটার্স জানায়, নো, আমরা এভাবে চলে যেতে পারি না, আমাদের যে কোনো মূল্যে হোক গ্রামবাসীকে সাহায্য করতে হবে, তারাও আমাদের মতো বাঁচতে চায়। অতএব এবার তারা রিফিউজিদের একটা সেফ জায়গায় রেখে 3টা টিমে বিভক্ত হয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়ে। ওয়াটার্স লক্ষ্য করে যে একগুচ্ছ মানুষকে খুবই নির্মমভাবে হত্যা করে স্তূপ করে রাখা হয়েছে। মৃত মানুষদের মধ্যে কারো হাত নেই, পা নেই, মাথা নেই, প্রাইভেট পার্টস নেই, মানে এতটা কষ্ট দিয়ে মারা হয়েছে যেটা আমি দেখাতে পারবো না। এদিকে ডান পাশ থেকে ওয়াটার্স এবং জি একটা ঘরে গিয়ে লক্ষ্য করে যে কিছু রেবেল ভিতরে থাকা পুরুষদের বুকে পেরেক ঢুকিয়ে হত্যা করছে। এই দৃশ্য দেখে তারা দুজন সেই ঘরের ভিতরে থাকা সবগুলো রেবেলকে শুট করে নক আউট করে দেয়। তাদের পাশে রেডার জ্যাক লক্ষ্য করে যে কিছু রেবেল একটা মেয়ের সাথে জবরদস্তি করার চেষ্টা করছে। এটা দেখা মাত্র জ্যাক সেই রেবেলদের গলায় ছুরি গিয়ে হত্যা করে দেয়। আসলে রেবেলরা মেয়েদের শারীরিকভাবে নির্যাতন করছিল আর পুরুষদের হত্যা করছিল, যেন এই গোত্রের মধ্যে প্রতিবাদ করার মতো কোনো পুরুষই বেঁচে না থাকে। অন্যদিকে ওয়াটার্সরা একটা বাড়িতে এসে লক্ষ্য করে যে রেবেলরা কিছু মানুষদের জোর করে ডান্স করাচ্ছে। ডান্স করা থেমে গেলেই তাদেরকে এক এক করে হত্যা করা হবে। কিন্তু রেবেলরা অসহায় মানুষদের কিছু করার আগেই ওয়াটার্স এক একে সবাইকে পরপর পাঠিয়ে দেয়। এদিকে জ্যাক আর রেড তাদের সামনে ঘর থেকে একটা মেয়ের করুণ আর্তনাদ শুনে সেদিকে এগিয়ে যায়। তারা দুজন পজিশন নিয়ে ঘরের ভিতরে ঢুকেই একে একে সকল রেবেলকে খতম করে দেয়। এই রেবেলগুলোর মধ্যে একজনের বয়স ছিল মাত্র 9 বছর, মানে তার মনের ভিতরেও হিংসার আগুন ঢেলে দেওয়া হয়েছে। জ্যাক লক্ষ্য করে যে তাদের সামনে একজন মেয়ে মৃত্যুর প্রহর গুনছে। দুধের শিশু যেন খাবার না পায় তার জন্য তার প্রাইভেট পার্ট কেটে ফেলা হয়েছে। একটা মানুষ ঠিক কতটা নৃশংস হলে এই ধরনের পাশবিক কাজ করতে পারে আমার জানা নেই। মেয়েটার এমন করুণ দৃশ্য দেখে জ্যাক, রেড দুজনেই কান্নায় ভেঙে পড়ে। তারা কোনোভাবেই মানতে পারছিল না যে কিভাবে তারা এই ধরনের কাজটা করলো। তাদের কি বিবেকবোধ, মনুষ্যত্ববোধ, ন্যায়বোধ কিচ্ছু নেই? তারা কি মানুষ না? ঠিক একজন মানুষের মনে কি পরিমাণ প্রতিহিংসা জমা থাকলে এই ধরনের কাজ করতে পারে, সেই প্রশ্নটা না হয় আমার ফেয়ার্সের উপরে ছেড়ে দিলাম। একটু পর ডাক্তার লিনা এবং আরও কিছু রিফিউজি সেখানে এসে সবাইকে জানায় রেবেলরা প্রতিনিয়ত এই ধরনের কাজ করে বেড়ায়। বাচ্চারা যেন দুধ না পায় সেজন্য তারা এই কাজগুলো করে। তাদের কাছে এই বিষয়গুলো নতুন কিছু না। আমাদের সাথে এই ধরনের ঘটনাগুলো হরহামেশায় ঘটে থাকে, অবাক হওয়ার কিছুই নেই। তারা এই ধরনের কাজ করে কি মজা পায় সেটা আমরা নিজেরাও জানি না। সে যখন এই কথাগুলো বলছিল তখনই সবার সামনে আহত মেয়েটা ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এই ঘটনায় ওয়াটার্স খুবই বিমর্ষ হয়ে পড়ে। তার মনে হাজারো প্রশ্নের জন্ম নেয়, কবে শেষ হবে এই পারস্পরিক সংঘাত, নাকি সারাটা জীবন এভাবেই বাড়িঘর পোড়ানো, লুটপাট, খুন, ধর্ষণ, বিভিন্ন সংঘাত প্রতিনিয়ত চলতেই থাকবে। তাদের এই পারস্পরিক হিংসার ফলে ছোট ছোট বাচ্চা, মা বোনদের বলিদান দিতে হচ্ছে। কবে শেষ হবে এই প্রতিহিংসার বীজ, নাকি তারা জীবিত থাকা পর্যন্ত এই দ্বন্দ্ব চলতেই থাকবে আর সাধারণ মানুষ এভাবে কষ্টে কষ্টে মারা যাবে? ওয়াটার্সের বুক ভারী হয়ে আসছে, সে আর ভাবতে পারছে না। সে তার চোখের সামনে এসব অমানবিক দৃশ্য মানতে না পেরে সবাইকে নিয়ে আবারও ক্যামেরন বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাতের বেলা তারা সবাই যখন রেস্ট নিচ্ছিল তখন আমরা জানতে পারি যে লিনা তার হাজবেন্ডের সঙ্গে এই হসপিটালে এসেছিল, কিন্তু একদিন রেবেল বাহিনী এসে তার হাজবেন্ডকে হত্যা করে ফেলে। তারপর থেকে লিনা সেই হসপিটালে রয়েছে। আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো যে লিনা একটা মিশনে রয়েছে, তার কাজ শুধুমাত্র রোগী দেখা না, নাইজেরিয়াতে কি হচ্ছে সেই বিষয়গুলো আমেরিকান হেডকোয়ার্টারে পাঠানো তার দায়িত্ব। পরদিন সকালবেলা ফিলি ওয়াটার্সকে জানায় গতকাল রাতে রেবেল বাহিনী আমরা যে রাস্তা দিয়ে এসেছি তারাও ঠিক ওই একই রাস্তা ফলো করে আমাদেরকে ধরার জন্য আসছে, কিন্তু এটা কি করে সম্ভব?
তারা রাতের বেলা আমাদের লোকেশন ফলো করে কিভাবে এগিয়ে এসেছে। নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ একজন ট্রান্সমিটারের সাহায্যে রেবেলদের লোকেশন দিচ্ছে, তা না হলে আমাদের লোকেশন রেবেলরা কোনোভাবেই খুঁজে পেত না। তার কথা শুনে ওয়াটার্স সকল রিফিউজিকে তল্লাশি করার অর্ডার দেয়। সোলজাররা যখন সবাইকে তল্লাশি করছিল তখন একজন রিফিউজি সেখান থেকে পালিয়ে যেতে শুরু করলে লেক তার বুকে শুট করে দেয়। রিফিউজিটা মাটিতে পড়ে যাওয়া মাত্রই ফিলি তার পকেট থেকে ট্রান্সমিটার খুঁজে পায়, যেটা দিয়ে রেবেলদের লোকেশন বা সিগন্যাল দিচ্ছিল। ওয়াটার্স তাকে জিজ্ঞাসা করে, কে তুমি, আর কেনই বা আমাদের তথ্য রেবেলদের কাছে পাচার করছিলে? রিফিউজিটা জানায় তার পরিবারকে রেবেলদের বস ইয়াকুব আটকে রেখেছে। আমি যদি আপনাদের তথ্য তাদেরকে না দিই তাহলে তারা আমার পরিবারকে শেষ করে দিবে। ওয়াটার্স বলে, রেবেলরা আমাদেরকে কেন খুঁজছে, তারা আমাদের কাছে কি চায়? সে বলে, তারা মূলত আর্থারকে খুঁজছে, মূলত আর্থারকে ধরার জন্য তারা আপনাদের পিছনে পিছনে আসছে। এবার ওয়াটার্স তাকে রেখে বাকি রিফিউজিদের জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কি কারো কাছে এই ধরনের ট্রান্সমিটার রয়েছে? যদি তোমরা স্বেচ্ছায় বলো তাহলে বেঁচে যাবে, আর না হলে আমি এক এক করে সবাইকে হত্যা করব। কিন্তু রিফিউজিদের কেউই মুখ খুলছে না দেখে ওয়াটার্স রেগে গিয়ে যেই না শ্যুট করতে যাবে তখনই একজন সামনে থেকে এসে জানায়, স্যার, আমার নাম আর্থার আজুকা, আমি প্রেসিডেন্ট স্যামুয়েল আজুকার ছেলে। রেবেলরা মূলত আমাকে মারার জন্যই আপনাদের ফলো করছে। ওয়াটার্স বলে, আমরা তো জানি প্রেসিডেন্টের পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, কিন্তু তুমি বেঁচে আছো কি করে? আর্থার জানায় তার বাবা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে তাকে রিফিউজিদের কাছে পাঠিয়ে দিয়েছিল। সে চলে আসার পর তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। আমার বাবা পুরো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু জেনারেল ইয়াকুব সেটা করতে দেয়নি। সে নিজের স্বার্থের জন্য আমার পুরো ফ্যামিলিকে হত্যা করেছে, আর বর্তমানে তারা আমাকে মারার জন্য মরিয়া হয়ে আছে। কারণ আমি বেঁচে থাকলে বাবার উত্তরসূরি হিসেবে আবারও দেশের প্রেসিডেন্ট হব। আমি যেন প্রেসিডেন্ট হতে না পারি তার জন্য ইয়াকুব আমাকে মেরে ফেলতে চায়। তার কথা শুনে ওয়াটার্স ডাক্তার লিনাকে জানায়, তুমি প্রথম থেকে সবকিছু জানতে, কিন্তু আমাকে বলনি কেন? লিনা জানায়, ওই সময় আপনার প্রতি আমার বিশ্বাস ছিল না, তার জন্য বলিনি। এই কথা শুনে ওয়াটার্স তাকে আর কিছু না বলে আবার সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে ইয়াকুব তার দলবল নিয়ে হাজির। ইয়াকুব লক্ষ্য করে যে তার বুকের উপরে যে লোকটা নিউজ দিত তাকে হত্যা করে বুকের উপরে ট্রান্সমিটার রেখে দেওয়া হয়েছে। এখন সে তার কিছু সৈন্য পাঠায় তাকে চেক করার জন্য। সৈন্যগুলো জেনে তার কাছে যায়, ঠিক তখনই বোম ব্লাস্ট হয়ে সবার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। অ্যাকচুয়ালি ওয়াটার্সরা যাওয়ার আগে বোম সেট আপ করে রেখে গিয়েছিল, যেন রেবেলরা আসা মাত্রই তারা ব্লাস্ট হয়ে মারা পড়ে। এবার জেনারেল ইয়াকুব সবাইকে আদেশ দেয়, আমাদের আশেপাশে হয়তো আমেরিকান সৈন্য এবং রিফিউজিরা অবস্থান করছে, তোমরা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ো এবং তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করে ফেলবে। অন্যদিকে ওয়াটার্স লক্ষ্য করে যে দীর্ঘ 30 ঘন্টা জার্নি করার ফলে লোকজন ঠিকভাবে হাঁটতে পারছে না। তারা যেভাবে হাঁটছে সেভাবে আর কিছুক্ষণ যাওয়ার পূর্বে রেবেলরা তাদেরকে ধরে ফেলবে। এখন যদি তাদেরকে বাঁচাতে হয় তাহলে রেবেলদের সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। ওয়াটার্স অনেক ভেবেচিন্তে সবাইকে এই বিষয়টা বলে, আমি যুদ্ধ করতে চাচ্ছি, তোমাদের মতামত কি? জ্যাক, ফিলি, রেড সবাই জানে ঠিক আছে, আমরা প্রস্তুত, এভাবে আর চলতে দেওয়া যায় না, এর একটা বিহিত করতে হবে। এরপর তারা সবাই নিজেদের পজিশনে যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের পিছনে রয়েছে রিফিউজিগুলো। তারা যখন রেবেলদের চারিদিকে খুঁজছিল ঠিক তখন একজন স্নাইপার জি এর কাঁধে শুট করে দেয়। জি প্রচন্ড আহত, তাকে সাহায্য করার জন্য বাকি সবাই চলে আসে। এই সময় তারা কিছু বুঝে ওঠার আগে একে একে তাদের উপরে মিসাইল, বোম, মর্টার শেল থেকে গোলা নিক্ষেপ করা হয়। ওয়াটার্সরা বিপদ বুঝতে পেরে সবাই একত্র হয়ে সামনের দিকে লাগাতার গুলি বর্ষণ করতে শুরু করে। পাশে থেকে স্লো এবং লেকের পরপর গ্রেনেড নিক্ষেপের ফলে রেবেলরা ছিন্ন ভিন্ন হয়ে যায়। যুদ্ধ শেষ, কিন্তু স্লোর বুকে গুলি লেগে সে প্রচন্ড আহত। সে মারা যাওয়ার আগে সবাইকে বলে দেয়, তোমরা যেভাবে হোক রিফিউজিদের সেফ রেখো, তাদেরকে যদি তোমরা না বাঁচাও তাহলে রেবেলরা তাদেরকে মেরে ফেলবে। ওয়াটার্স বলে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা তাদের সবাইকেই বাঁচাবো। স্লো মারা যাওয়ার পর সবাই প্রতিজ্ঞা করে তারা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাচ্ছে না। এই সময় তারা কিছু বুঝে ওঠার আগে আর কিছু রেবেল এসে তাদের উপরে অ্যাটাক করে বসে। এখানে টোটাল 300 জন রেবেল এসেছে, আর অন্যদিকে ওয়াটার্সরা মাত্র 7 জন। ওয়াটার্সরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছিল রেবেলদেরকে আটকে রাখার জন্য, কিন্তু এতেও কোনো কাজ হয় না। রেবেলদের একের পর এক গ্রেনেড এবং মিসাইলের ফলে তারা সবাই দিশেহারায় পড়ে। ওয়াটার্স সবাইকে আদেশ দেয় তারা যেন গুলি করতে করতেই পিছনে পালিয়ে যায়, কারণ তারা ওদের সঙ্গে যুদ্ধ করে বেশিক্ষণ টিকতে পারবে না। দুপক্ষের যুদ্ধের এক পর্যায়ে লেক এবং ফিলের বুকে লেগে তারা দুজনেই স্পট ডেট হয়ে যায়। এখন এই দুজনের কথা চিন্তা না করে বাকি সৈন্যরা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তাদের পিছনে যে এত পরিমাণ রেবেল সৈন্য রয়েছে তাদের গুলির আঘাত থেকে বেঁচে ফেরাটাই মুশকিল। ওয়াটার্স রিফিউজিদের গেটের কাছে দিয়ে বাকি সৈন্যদের সাহায্য করার জন্য আবারও যুদ্ধে জড়িয়ে পড়ে। অন্যদিকে রিফিউজিদের করুণ আর্তনাদ শুনেও কেমন বর্ডারের গেট খোলা হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে যদি গেট খোলা না হয় তাহলে রেবেলরা হয়তো তাদেরকে মেরে ফেলবে। এদিক থেকে যে ওয়াটার্সরা আসবে তার কোনো উপায় নেই। এমন থমথমে পরিস্থিতির মধ্যে রেবেলদের গুলির আঘাতে জি এবং রেড প্রচন্ড আহত হয়। ওয়াটার্স নিজের বিপদ বুঝেও রেডের কাছে আসে তাকে সাহায্য করার জন্য। তাদের সামনে থেকে কয়েকশো রেবেল লাগাতার গুলি ছুড়েই যাচ্ছে। রেড ওয়াটার্স জি বুঝে গিয়েছে আজকে আর তাদের বাড়ি ফেরা হচ্ছে না, নিশ্চয়ই এই ক্ষেত্রের মধ্যেই আজকে তাদেরকে জীবন্ত মরতে হবে। তো
তবে সৌভাগ্যবশত তাদের এই বিপদের মুহূর্তে 2টি আমেরিকান যুদ্ধবিমান আসে তাদেরকে সাহায্য করার জন্য। পাইলট জানায়, আমরা তোমাদেরকে সাহায্য করতে এসেছি, আমাদেরকে ক্যাপ্টেন পাঠিয়েছে। তোমরা একটা সাদা গ্যাস বোমা নিক্ষেপ করো যেখানে রেবেলরা রয়েছে। তোমরা লোকেশন দেওয়া মাত্রই আমরা অ্যাকশনে নেমে পড়বো। যথারীতি জি অনেক কষ্টে গ্যাস বোমা দিয়ে রেবেলদের কোঅর্ডিনেট পাইলটকে দিয়ে দেয়। এবার কোঅর্ডিনেট পাওয়া মাত্র রেবেলদের উপরে পরপর 10টা মিসাইল নিক্ষেপ করে তাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়। রেবেলরা যে কোথাও পালিয়ে যাবে তার কোনো উপায় নেই। তারা যেখানে ছিল সেখানেই মিসাইলের আঘাতে মাটির সঙ্গে মিশে যায়। যুদ্ধ শেষ। ওয়াটার্স তার 3 জন আহত সৈন্যকে নিয়ে ক্যামেরন বর্ডারে চলে আসে। তারা আসার কিছুক্ষণের মধ্যে তাদের ক্যাপ্টেন এসে পাহাড়দারদের ফর্মাল কাগজ শো করে তাদেরকে ভিতরে নিয়ে যায়। ক্যাপ্টেন ওয়াটার্সের এমন সাহসী সিদ্ধান্তে প্রচণ্ড খুশি। সে করতে পেরেছে যেটা সে বলেছিল। তার স্থানে অন্য কেউ থাকলে হয়তো এই কাজটা করতো না, কিন্তু সে এটা করেছে। এরপর প্রত্যেকটা আহত মানুষকে সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়। আর ডাক্তার লিনা এবং ওয়াটার্স প্লেনে করে আমেরিকাতে ফিরে যায়। কি মনে হচ্ছে যুদ্ধ এখানেই শেষ? না, যুদ্ধ সংঘাত যেটাই বল না কেন সেটা এখনো শেষ হয়নি। ওয়াটার্সরা মূলত একটা গ্রামের মানুষকে সেভ করেছে, কিন্তু নাইজেরিয়াতে এমন হাজারো গ্রাম বিরাজমান। সেই গ্রামগুলোর কি হবে? সেই গ্রামের মানুষদেরকে হয়তো খুবই নৃশংসভাবে হত্যা করা হবে প্রতিহিংসার জোরে। তাদেরকে বাঁচাতে কেউই আসবে না বা তাদের কোনো ভিডিও হবে না। এসব কাহিনী শুধু নাইজেরিয়াতে না, পৃথিবীতে নাইজেরিয়ার মতো হাজারো দেশ রয়েছে যেখানে প্রতিহিংসার জন্য অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা আশা করছি এমন একটা সময় আসবে মানুষ যখন সকলে ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণ জীবনযাপন করবে। তো সবার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো এই ছিল আজকের মুভির ফুল এক্সপ্লানেশন। ভিডিও বা মুভির বিষয়ে কোনো অপিনিয়ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।